অন্তর্বর্তী সরকারের আবেদনে আমিরাতে আটক ৫৭ বাংলাদেশের সাজা মওকুফ, দেশে পাঠানোর নির্দেশ প্রেসিডেন্টের। প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান। বাইডেন ও কামালার একসঙ্গে নির্বাচনে প্রচারণা। পেনসিলভানিয়ার সমাবেশে ভাইস প্রেসিডেন্টের ব্যাপক প্রশংসা। ট্রাম্পকে সমর্থন না করতে ২০০ রিপাবলিকানের খোলা চিঠি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিল সংযুক্ত আরব আমিরাত। কোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভ করায় আটক ৫৭ বাংলাদেশের সাজা মওকুফ করেছে দেশটি। তাদের দেশে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। প্রবাসীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনায় দেশটির আদালত ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ৫৪ জনকে ১০ এবং ১১ বছরের সাজা দেন। জনসমক্ষে জড়ো হওয়া, অশান্তি উস্কে দেয়া, জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে ২২ জুলাই আবুধাবি ফেডারেল আপিল আদালত এই রায় ঘোষণা করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আসার পর তাদের সাজা মওকুফের বিষয়ে চলে কূটনৈতিকভাবে আলোচনা। গ্রেফতার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়। এর ধারাবাহিকতায় সুখবর মেলে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আটক ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ করে নিজ দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল ৫৭ বাংলাদেশিকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করতে নির্দেশনা জারি করেছেন। সংযুক্ত আরব আমিরাতের জন্য ক্ষতিকর এমন কোনো কাজ না করারও আহ্বান জানান তিনি। প্রবাসীরা যেন দেশটির আইন মেনে চলে সে বিষয়ে দেশটির বাংলাদেশি মিশনের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়। আরও বলা হয়, আইন না মানলে ভিসা বাতিল, কারাদণ্ড কিংবা ভিসা দেয়াই বন্ধ করে দিতে পারে সংযুক্ত আরব আমিরাত। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। গাজা থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধারের জেরে তোপের মুখে নেতানিয়াহু। আদালতের নির্দেশ অমান্য করে সোমবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে তেল আবিবে। ধর্মঘটে নেমেছে ইসরায়েলি বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। এদিকে বন্দি মৃত্যুর ঘটনায় ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে জিম্মিদের মুক্তির বিষয়ে নেতানিয়াহু যথেষ্ট করছেন না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে জানিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র রফতানির ৩০টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য। গাজায় হামাসের হাতে আটক থাকা কয়েকজন জিম্মির মরদেহ উদ্ধারের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল। সোমবারও ইসরায়েলে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেন সর্বস্তরের সাধারণ মানুষ। তেল আবিবের রাস্তায় টায়ার জ্বালিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর দাবি জানান বিক্ষোভকারীরা। এছাড়া বিক্ষোভ হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর জন্য নেতানিয়াহু সরকারকে চাপ দিতে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এতে সোমবার ব্যাংক, গণপরিবহন, হাসপাতাল, দোকানপাট এবং প্রধান বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। বন্দি মৃত্যুর ঘটনায় ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন তোপের মুখে থাকা প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন তিনি। আর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন বলছে, যুদ্ধবিরতির চুক্তি না করে ইসরায়েল সামরিক শক্তি প্রয়োগ করে জিম্মিদের মুক্ত করতে চাইলে জীবিত নয় বরং কফিনে ফেরত যাবে বন্দিরা। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি থাকায় ইসরায়েলের কাছে অস্ত্র রফতানির ৩০টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য। সোমবার বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বলেন, এই স্থগিতাদেশ কোনো সার্বিক নিষেধাজ্ঞা বা অস্ত্র নিষেধাজ্ঞা নয়, বরং ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতে ব্যবহৃত হতে পারে এমন রফতানিকে লক্ষ্য করে দেয়া হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করে বলেছেন, হামাসের হাতে বন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন না। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামাস যুদ্ধবিরতির চুক্তির খুব কাছাকাছি আছে বলেও দাবি করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রথম একসঙ্গে নির্বাচনী প্রচারণা করেছেন পেনসিলভানিয়ায়। এদিন ৬০০ সমর্থকের মাঝে বক্তব্য রাখেন তারা। এ সময় কামালার ব্যাপক প্রশংসা করেন বাইডেন। বলেন,
কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করলে তা হবে ভোটারদের নেয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এই প্রথম একসঙ্গে নির্বাচনী প্রচারণায় এলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। কামালাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের স্বীকৃতির পর এবারই প্রথম হাতে হাত রেখে প্রচারণার মঞ্চে আসেন তারা। আসন্ন নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যকে দোদুল্যমান হিসেবে বিবেচনা করা হয়, আর তাই ভোটারদের মন জয়ের চেষ্টায় সেখানে সোমবার একসঙ্গে যান বাইডেন ও কামালা। এদিন 600 সমর্থকের মাঝে বক্তব্য রাখেন তারা। প্রচারণায় বাইডেন বলেন, গত 4 বছরে যে অগ্রগতি হয়েছে কামালা একে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। বাইডেন আরও বলেন, কামালা যা করেন জেনে বুঝেই করেন, তাই কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করলে তা হবে ভোটারদের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করার আগ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের দিকে জনগণের সমর্থন বেশি থাকলেও বর্তমান প্রেসিডেন্ট তার প্রার্থিতা প্রত্যাহার করে কামালা হ্যারিসকে সমর্থন দেওয়ার পর থেকে ট্রাম্পকে পরাজিত করার সুযোগ বাড়ছে ডেমোক্র্যাট নেতার। এদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন তার নিজ দলের অনেক সমর্থক। 200 রিপাবলিকান যারা বিভিন্ন সময়ে দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে কাজ করেছেন তারা কামালাকে সমর্থনের আহ্বান জানিয়ে খোলা চিঠি লিখেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ট্রেনের 4 যাত্রীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে। শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে তাদেরকে হত্যা করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বন্দুক হামলায় ঝরছে প্রাণ। নতুন করে শিকাগোতে ঘটেছে হামলার ঘটনা। স্থানীয় সময় সোমবার শিকাগো ট্রানজিট ট্রেনে ঘুমন্ত অবস্থায় 4 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মীরা জানান, নিহতরা সবাই ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি ফরেস্ট পার্কে যাচ্ছিল। নিহত যাত্রীদের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন জানান, সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাচ্ছে তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন। তিনি আরও বলেন, গোলাগুলির এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। I mean, it's a horrible situation. You know, it's definitely something that you don't want to wake up to. You know, it's a Monday morning on a holiday. Everyone's supposed to be, you know, enjoying their time off, time with their families. It's Labor Day. You know, so to actually have to be here, you know, to address a situation like this, it's, you know, horrible. নিহতদের 4 জনের মধ্যে 3 জন ঘটনাস্থলেই মারা যান, আর বাকি একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান। গুলিবর্ষণের 1.5 ঘন্টা পর সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পুলিশ এই হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছে, তবে কী কারণে এমন হামলা তা তদন্ত করছে পুলিশ। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রফতানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে বিমানটি আটক করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। বিমানটি ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানি থেকে অবৈধভাবে কিনে পাচার করা হয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলা সরকার। গুঞ্জন উঠেছে মাদুরো প্রশাসনের ওপর আরও চাপ তৈরি হবে যুক্তরাষ্ট্রের। সোমবার ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিক থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত বিমান জব্দ করে যুক্তরাষ্ট্র। ফ্যালকন 990 EX মডেলের বিমানটিকে পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয়। মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে বিমানটি জব্দ করা হয়েছে। মাদুরো ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা 2022 সালের শেষ দিকে ও 2023 সালের শুরুর দিকে ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে বিমানটি কিনেছিলেন বলে একটি তদন্তে উঠে এসেছে। নিজেদের সম্পৃক্ততা আড়াল করতেই ক্যারিবিয়ান শেল নামে একটি কোম্পানিকে ব্যবহার করেছিলেন তারা। পরে 2023 সালে বিমানটি অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবীয় অঞ্চল হয়ে ভেনেজুয়েলায় রপ্তানি করা হয়। তবে কখন কিভাবে এটিকে রপ্তানি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলার একটি সামরিক ঘাঁটি থেকে প্রায়ই এই বিমানটিকে উড্ডয়ন করতে দেখা গেছে। বিভিন্ন দেশ সফরেও এটিকে ব্যবহার করেছেন নিকোলাস মাদুরো, যদিও এ ব্যাপারে মাদুরো কিংবা তার প্রশাসন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এদিকে বিমান জব্দের এ ঘটনায় আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। গুঞ্জন উঠেছে মাদুরো প্রশাসনের ওপর আরও চাপ তৈরি হবে যুক্তরাষ্ট্রের। কাকুলি আখতার, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদপ্রার্থিতা নিয়ে উঠছে নানা গুঞ্জন। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে ইমরান খান কতটুকু উপযুক্ত তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। কারো কারো দাবি
তিনি এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন ইমরান খানের তালেবান ঘেঁষা মনোভাব নিয়ে। বিগত ৮ দশক ধরে অক্সফোর্ডের চ্যান্সেলর পদে এসেছেন শুধু পুরুষেরা। এরই তালিকায় নতুন সংযোজন হিসেবে ইমরান খানের নাম যুক্ত হতে পারে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে চলছে গুঞ্জন। সম্প্রতি অক্সফোর্ডের চ্যান্সেলর পদের জন্য আবেদন করেছেন ইমরান খান। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার ও প্রধানমন্ত্রীর চ্যান্সেলর পদপ্রার্থিতা পুরুষতন্ত্রের আগুনে ঘি ঢালতে পারে বলে ভাবছেন অনেকেই। তালেবান ঘেঁষা ও ধর্মীয়ভাবে কট্টর উপাধি পেয়ে চর্চায় থাকছেন ইমরান খান। ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী আখ্যা দেওয়া থেকে বিরত থাকা, তাকে একজন শহীদ বলে ব্যাখ্যা করা, ধর্ষণের ঘটনায় নারীদের দোষারোপ করার মতো বিতর্কিত কিছু ঘটনা রয়েছে খানের ঝুলিতে। চীনের উইঘুরদের প্রতি করা অন্যায়কেও প্রশংসাসূচক কর্মকাণ্ড বলে অভিনন্দন জানিয়েছিলেন চীনের হিতৈষীদের। এছাড়াও তালেবানদের অভিনন্দন জানানো, নারীদের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে নীরব থাকায় তালেবান ঘেঁষা উপাধি তো জুটেছেই। এ অবস্থায় উচ্চশিক্ষার জন্য এই বিদ্যাপীঠের চ্যান্সেলর হিসেবে ইমরান খান নিযুক্ত হলে তা নারী শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর হবে বলেও মনে করছেন অনেকে। তবে বিপরীত মতের মানুষও নেহায়েত কম নয়। কনজারভেটিভ পার্টির সদস্য লর্ড হ্যানান বলছেন বর্তমান চ্যান্সেলর ক্রিস প্যাটেনের যোগ্য উত্তরসূরি ইমরান খান। এ সময় খানকে একজন বোদ্ধা হিসেবে আখ্যা করে তিনি বলেন ইমরান খান একজন দুর্দান্ত চ্যান্সেলর হবেন। ভক্ত সমাজও বেশ গুণগান করছে তার। এতে করে নির্বাচনে বেশ শক্তপোক্ত একটি জায়গা তৈরি করে নেওয়ার সুযোগ আছে তার। অক্সফোর্ডের চ্যান্সেলর পদে 10 বছরের জন্য একজন প্রার্থীকে নির্বাচন করা হয়। বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য উপস্থিত হতে হয় যে কোনো সময়। বিভিন্ন অনুষ্ঠানে চ্যান্সেলরের গাউন পরে অংশগ্রহণও করতে হয়। 14 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইমরান খান এই দায়িত্ব কিভাবে এবং কতটুকু পালন করতে পারবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। এমনকি এলিশ এঞ্জিওলিনি নামক এক নারী প্রার্থী এই পদের জন্য বেশি যোগ্য বলেও বলছেন অনেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে আসছেন আফ্রিকার নেতারা। 4 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর চীনের রাজধানীতে অনুষ্ঠিত হবে এই শীর্ষ সম্মেলনটি। বিশ্লেষকরা বলছেন আফ্রিকার নেতারা মূলত অবকাঠামো প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগ ও ঋণ পেতেই ছুটছেন চীনে। বেইজিংয়ে শুরু হতে যাচ্ছে চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলন। 4 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে যোগ দেবেন চীন সহ আফ্রিকার 53টি দেশের শীর্ষ নেতা। এই উপলক্ষে এরই মধ্যে বেইজিংয়ে আসতে শুরু করেছেন তারা। শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে পৌঁছেছেন কঙ্গো, সেনেগাল, জিবুতি, চাদ, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের নেতা। চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে বৈঠকেও বসেন বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। সেখানে প্রতিটি দেশের সঙ্গেই চীনের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে কথা বলেন শি। তিনি বলেন দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াবে বেইজিং। এছাড়াও কয়েকটি দেশের সঙ্গে একাধিক সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করে চীন। বিশ্লেষকদের ধারণা আফ্রিকার নেতারা মূলত অবকাঠামো প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগ ও ঋণ পেতেই ছুটে আসছেন চীনে। গত 1 দশকে আফ্রিকার দেশগুলোতে বেশ প্রভাব বিস্তার করেছে বেইজিং। এর মধ্যে বেশ কয়েকটি দেশে $100 কোটি ঋণ দিয়েছে শি প্রশাসন। এসব দেশের বিভিন্ন প্রকল্পে কাজও করছে তারা। নিজেদের প্রবৃদ্ধির জন্য চীনের কাছ থেকে সুবিধা নিতে চাইছে এসব দেশ। চীনের বিভিন্ন গণমাধ্যম বলছে চলতি বছরের প্রথমার্ধেই প্রায় $16,700 কোটি বাণিজ্যিক কার্যক্রম হয়েছে চীন ও আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে। অন্তরা সেন, সময় সংবাদ। মহাকাশে নতুন আরও একটি রকেট উৎক্ষেপণ করেছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার এই লং মার্চ 4B ক্যারিয়ার রকেটটি উৎক্ষেপণ করা হয়। এটি লং মার্চ সিরিজের রকেটের 533তম ফ্লাইট মিশন। চীনের সিচুয়ান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে নিক্ষেপ করা হয় রকেটটি। নিম্ন কক্ষপথে বিভিন্ন নতুন প্রযুক্তি পরীক্ষা করার জন্য এটি ব্যবহার করা হবে। ফিলিপিন্সের উত্তরাঞ্চলের শক্তিশালী ঝড় ইয়াগির আঘাতে 11 জনের মৃত্যু হয়েছে। বন্যায় তলিয়ে গেছে দেশটির রাজধানী ম্যানিলার পূর্বাঞ্চল। এদিকে ভারতের গুজরাটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে পানিবাহিত রোগ। ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। এতে 2 রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। অন্যদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ঝড় ও ভারী বৃষ্টির আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 1,20,000 বাসিন্দা। একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
ঘন্টায় 85 কিলোমিটার গতিতে ফিলিপিন্সে আঘাত হানে শক্তিশালী ঝড় ইয়াগি। ঝড়ের কারণে দেশটির রাজধানী ম্যানিলা ও কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়েছে। দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ভারী বর্ষণে সোমবার ফিলিপিন্সের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত হয়। বন্ধ ঘোষণা করা হয় অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া সব ধরনের নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। এদিকে ভারতের গুজরাটে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পানি কমতে থাকায় বিপর্যস্ত অঞ্চলটিতে বাড়তে শুরু করেছে পানিবাহিত নানা রোগ। রাজ্য প্রশাসন বাসিন্দাদের ছোঁয়াচে রোগ লেপ্টোস্পাইরোসিস, হেপাটাইটিস এ ও টাইফয়েডের বিষয়ে সতর্ক করেছে। স্বাস্থ্যসেবা দল রাজ্যের প্রতিটি বাড়ি পরিদর্শনে যাবে বলে জানানো হয়েছে। গুজরাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের কয়েকটি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বেড়েছে মৃতের সংখ্যা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভূমিধসে সেনা সদস্য সহ কয়েকজন প্রাণ হারিয়েছেন। গণমাধ্যম জানায়, ভারী বৃষ্টিপাতে প্রদেশটির কারাকোরামের পাহাড়ি এলাকায় ভূমিধস হয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ঝড় ও ভারী বৃষ্টির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন 1,20,000 বাসিন্দা। পাওয়া গেছে হতাহতের খবর। কাকুলি আক্তার, সময় সংবাদ। গত বছরের খরা আর বৃষ্টির অভাবে ব্রাজিলের অ্যামাজন নদীর গভীরতা কমে এসেছে। এতে করে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিপাকে পড়ছেন জেলেরাও। নদীপথে আমদানি রফতানিও ব্যাহত হচ্ছে। এককালে যেখানে রং বেরঙের ভাসমান বাড়ি ছিল, সেখানে আজ ধুধু প্রান্তর। নদীর পানি কমে গিয়ে জেগে উঠেছে মাঠ। দেখলে মনেই হবে না এখানে কয় মাস আগেও সগর্বে বিরাজ করেছে আমাজন নদী। গত বছরের খরা আর এবছরের অপর্যাপ্ত বৃষ্টি দুয়ে মিলে কমে এসেছে আমাজন নদীর পানি। এতে কোথাও কমেছে নদীর গভীরতা, কোথাও জেগে উঠেছে চরাঞ্চল। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া জেলেরা। এই অঞ্চলে খুব দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে। আমরা ভয় পাচ্ছি এই বছরেও ভয়াবহ খরা দেখা দিতে পারে। আমরা সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের করার কিছুই নেই। পানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীপথে আমদানি রফতানি ব্যবস্থাও। মানাউসে এক বছরে রিও নেগ্রো নদীর গভীরতা 24 মিটার থেকে 21 মিটারে নেমে এসেছে। এতে দুশ্চিন্তায় পড়েছে মুক্ত বাণিজ্য অঞ্চল ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো। দুর্ভোগ এড়াতে তাই ব্যবসায়ীরা অনুরোধ জানাচ্ছেন নদীতে ড্রেজিং করার। জুন মাস থেকেই নদীর পানি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল ব্রাজিলের ভূতাত্ত্বিক পরিষেবা দফতর। তবে আশা ছিল এবছরের মাঝামাঝি থেকে দেখা মিলবে বৃষ্টির। তবে তা না হওয়ায় এবছর আমাজনে নেমে এসেছে বিপর্যয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চীনের সাংহাইয়ের একটি জাদুঘরে আয়োজিত হলো মিশরীয় পুরাকীর্তির প্রদর্শনী। জাদুঘরে দেখা মিলছে বিড়ালের মূর্তি ও মমিস। নিজেদের পোষা বিড়ালকে সঙ্গে নিয়ে জাদুঘরটিতে ঘুরতে আসেন অনেকে। নিজের মতো দেখতে আরেকটি বিড়াল, কিন্তু সে চলাফেরা করতে পারে না, যা দেখে ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে মাথায় টুপি পরা এই বিড়ালটি। চীনের সাংহাইয়ের একটি জাদুঘরে দেখা মিলেছে বিড়ালের মূর্তি ও মমির, যা নিজেদের পোষা বিড়ালকে সঙ্গী নিয়ে দেখতে এসেছেন অনেকে। মিশরীয় প্রত্নতাত্ত্বিক দল সাক্কারাতে আবিষ্কার করা হয়েছে অনেক বিড়ালের মমি ও মূর্তি। সেগুলোরই প্রদর্শনী চলছে সাংহাইয়ের এ জাদুঘরে। দর্শনার্থীরা বিড়ালের পূর্বপুরুষ সম্পর্কে জানতে পারবেন এখানে। জাদুঘরে মুখোশ পরা বিশাল আকৃতির শিল্পকর্ম। আরও রয়েছে বিড়ালের মাথা সহ একজন নারীর মূর্তি, যা বিড়াল সুরক্ষার দেবী হিসেবে পরিচিত। ভিন্নধর্মী এই নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখছেন বিড়াল প্রেমীরা। সঙ্গে করে নিয়ে এসেছেন তাদের আদরের পোষা বিড়ালগুলোকে। তাদেরকে কোলে নিয়ে মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত জাদুঘরে আসা দর্শনার্থীরা। এই প্রদর্শনীটি একটি বিশেষ আয়োজন, কারণ এখানে আপনি নিজের বিড়ালকে সঙ্গে নিয়ে আসতে পারবেন। আমার দুটি বিড়াল দুই রকম প্রতিক্রিয়া জানিয়েছে। আমার বড় বিড়ালটির বয়স 2 বছরের বেশি। বিড়ালের প্রত্নতাত্ত্বিক মিশরীয় নিদর্শন দেখার পাশাপাশি ভিন্ন ভিন্ন প্রজাতির পোষা বিড়াল দেখারও যেন হিড়িক পড়েছে এখানে। জাদুঘরের টিকিট দ্রুত বিক্রি হয়েছে এবং জায়গাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে বলে জানা গেছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।
হংকংয়ে উদযাপিত হলো সার্ডিন উৎসব, পর্তুগিজ সংস্কৃতির অনন্য এক নিদর্শন এটি। এই উৎসবে ছিল ঐতিহ্যবাহী নানা ধরনের পর্তুগিজ খাবার। বন্ধু ও পরিবার নিয়ে বেশ উপভোগ করেছেন দর্শনার্থীরা। রুটির সঙ্গে সার্ডিন মাছের এই রেসিপি পর্তুগালের ঐতিহ্যবাহী খাবার। কোমল পানীয়ের সঙ্গে সবাই বেশ উপভোগ করে খাচ্ছেন বিশেষ এই খাবারটি। হংকংয়ে বসে পর্তুগালের স্বাদ গ্রহণ করছেন পর্যটকরা, সেই সঙ্গে জানছেন দেশটির সংস্কৃতি সম্পর্কে। হংকংয়ের সেন্ট্রাল হারবার ফ্রন্টে স্থানীয় সময় শুক্রবার শুরু হওয়া এই সার্ডিন উৎসব শেষ হবে রোববার। উৎসবে রুটি ও সার্ডিন মাছের বিশেষ খাবারের পাশাপাশি আরও ছিল অন্যান্য পর্তুগিজ খাবার। সেখানে দর্শনার্থীরা চোরিজো নামক সসেজের সঙ্গে পরিচিত হয়েছেন। বিফানা নামক বার্গার, যা একটি বিশেষ ঝোলে ডুবিয়ে পরিবেশন করা হয়। খোলা আকাশের নিচে করা হয় চমৎকার এই আয়োজনটি। পর্যটকদের জন্য খাবার খাওয়ার পাশাপাশি ছিল নাচ গানের মাধ্যমে উপভোগ করার সুযোগও। হংকংয়ের এই সার্ডিন উৎসবটি পর্তুগালের ঐতিহ্যবাহী সান্তোস পপুলারেস উৎসব দ্বারা অনুপ্রাণিত। মূলত জুন মাসে পর্তুগাল জুড়ে পালিত হয় ঐতিহ্যবাহী উৎসবটি। হংকংয়ে এবারই প্রথম এই উৎসবের আয়োজন করা হলো, যা উপভোগ করতে এসেছেন আগত দর্শনার্থী ও পর্যটকরা। অর্জিতা শেজিন, সময় সংবাদ। ভেনিসের রিগাতা স্টোরিকা বা নৌকা বাইচ বিশ্বের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠান। 942 সাল থেকে সেপ্টেম্বর মাসের প্রথম রোববার ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে এই উৎসব হয়। বছর জুড়ে ভেনিসের 10টি অঞ্চলের মধ্যে নৌকা বাইচের আঞ্চলিক প্রতিযোগিতা হয়। বিভিন্ন অঞ্চলের প্রথম সারির কয়েকটি দল ভেনিসের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ইতালির ভেনিস শহরের যোগাযোগের ক্ষেত্রে নৌযানি হলো একমাত্র বাহন। 942 সালে ভেনিসের এক উৎসব থেকে শহরের তরুণীদের জলদস্যুরা নৌকায় করে তুলে নিয়ে যায়। সে সময় স্থানীয় দক্ষ নৌচালকেরা জলযানে করে জলদস্যুদের তাড়া করে ধরে ফেলে এবং তরুণীদের উদ্ধার করে। সেই থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম রোববার ভেনিসের রিগাতা স্টারিকা বা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভেনিসের রিগাতা স্টারিকা অনুষ্ঠানটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে দিন দিন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। হাজারো দেশি বিদেশি পর্যটকের আগমনে শহর জুড়ে তিল ধারণের ঠাঁই থাকে না। We're visiting from New York with my brother and my mom in Venice today for the historic boat race. We're going to go on a gondola ride. At the moment, we've been going around all of Venice and have had a really phenomenal time. ভেনিস শহরের গোড়াপত্তনের সময় থেকে লগি বৈঠার নৌকা ব্যবহার করা হলেও কালের বিবর্তনে সেসব জলযান হারিয়ে যেতে বসেছে। বর্তমানে ইঞ্জিন চালিত নৌকার ব্যবহার বেড়েছে ভেনিসে, তবে এখনো ভেনিসের ক্যানেলে লগি বৈঠার গোন্দল নৌকা দেখা যায়। এসব ছোট ছোট নৌকাই এখনো ভেনিসের ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকারের আবেদনে আমিরাতে আটক 57 বাংলাদেশের সাজা মওকুফ। দেশে পাঠানোর নির্দেশ প্রেসিডেন্টের। প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান। এবং বাইডেন ও কামালার একসঙ্গে নির্বাচনী প্রচারণা। পেনসিলভানিয়ার সমাবেশে ভাইস প্রেসিডেন্টের ব্যাপক প্রশংসা। ট্রাম্পকে সমর্থন না করতে 200 রিপাবলিকানের খোলা চিঠি। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়।